আমার সঙ্গে আছে আমার ভাই ব্রাদাররা। আচ্ছা, এই মসজিদটা আমার যতটা জানা আছে, এই মসজিদটা একটা রাত্রে কি তৈরি বলছো? হয়েছে। এখানে গরম, যতই গরম থাকুক না কেন, এখানে এরকম ঠান্ডা ওয়েদারটা যেমন আমরা আমরা ফিল কিন্তু করছি। ফিরি ফিরি যাচ্ছি না, অবশ্য হ্যাঁ। টিকিট দিয়ে দিচ্ছি। না, গাইড লাগবে না, লোকাল ছেলে। পিছনে জায়গা ছিল না। বিশ্রামের জায়গা থাকলেও বলতে গেলে একটা ওদের মধ্যে একটা থাকতো না, আতঙ্ক থাকতো না। হ্যাঁ এই হ্যাঁ এসেছি আজকে নতুন নিউ মতিঝিল পার্কে। হুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই। Hello, beautiful people. Welcome to my another blog, and this is Nomadic Gamer Robin. এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি গ্রো করতে হেল্প করো। তো আমাদের মাঝে আছে অসীম সরকার। আজকের ভিডিওটা অনেক রোমাঞ্চকর হবে, সো সবাইকে সাজেস্ট করব ভিডিওটি না টেনে পুরোটা দেখতে। ইন্ডিয়ান ভাইদেরকে নিয়ে আমি ঘুরে দেখব জাহান কোষা কামান, কাটরা মসজিদ, কাঠগোলা বাগানবাড়ি এবং মতিঝিল পার্ক। A few moments later. আজকে প্রথমেই তোমাদের দেখাবো জাহান কোষা কামান, যা কিনা মুর্শিদাবাদে কাটরার দক্ষিণ পূর্বে তোপখানায় অবস্থিত। এই কামানটির দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি, ওজন 212 মণ। সো ইতিহাস থেকে জানা যায় নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করার সময় এই কামানটি সাথে নিয়ে এসেছিলেন। আর মুর্শিদ কুলি খাঁ পরবর্তী অন্যান্য নবাবগণ এখানে তাদের অস্ত্রাগার বা তোপখানা স্থাপন করেছিলেন। সে সময় জাহান কোষা কামানটি একটি অশ্বত গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় এই কামানটি পাওয়া গিয়েছিল। আমার চোখে দেখা এত বড় একটি কামান দেখেই খুব আশ্চর্য লাগছিল। আমার সঙ্গে আছে আমার ভাই ব্রাদাররা। এখন জাহান কোষা কামান দেখা শেষ, সো দেখতে যাচ্ছি এখন কাটরা মসজিদ। A few moments later. কাটরা মসজিদ, যেটা কিনা মুর্শিদাবাদের রেল স্টেশনের 1600 মিটার পূর্ব দিকে অবস্থিত। আর হ্যাঁ, এখানে নবাব মুর্শিদ কুলি খান এর সমাধি রয়েছে, যেটা কিনা আমরা কিছুক্ষণ পরেই দেখব। কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসাবে নির্মিত হয়। এটির সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো দুটি কোণার উঁচু দুটি টাওয়ার, যেগুলোতে বন্দুক স্থাপনের জন্য ছিদ্র রয়েছে। আমার পেছনে আছে, এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটারা মসজিদ। এটা অবস্থিত মুর্শিদাবাদে। 1732 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁর নির্দেশে এই কাটারা মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির নামকরণের পেছনে একটি কারণ ছিল। মসজিদটির নিকটে একটি বাজার ছিল এবং কাটরা মানে হচ্ছে বাজার, কাজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে দাঁড়ায় কাটরা মসজিদ বা বাজার মসজিদ, বাজারে অবস্থিত একটি মসজিদ। এখন দেখতে দেখতে মসজিদের মধ্যে প্রবেশ করে ফেললাম। এখানে সব সেনাবাহিনী থাকতো। আচ্ছা, পুরোনো আমলের সেই ইট পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে এইসব। এই নিচে এইগুলা কি? এইগুলো নিয়ে সব থাকতো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা অবাক করা বিষয় হলো 1724 খ্রিস্টাব্দে তৈরি করা এই মসজিদটি এখন পর্যন্ত টিকে আছে। বিষয়টা না আসলে ভাবতেই কত না অবাক লাগতেছে। হ্যাঁ। আচ্ছা, এই মসজিদটা আমার যতটা জানা আছে, এই মসজিদটা একটা রাত্রে তৈরি হয়েছে। তো এই মসজিদে নামাজ পড়া হয় না, হুম তার হুম। একটা বিশেষ কারণ আছে।
তো কারণটা সচরাচর আমি হয়তো এখন বলতে পারবো না, হুম হুম। বাট আমার থেকে বেটার বলতে পারবে আমাদের নাইম ভাই। আচ্ছা। রাজার যে একটা মেয়ে ছিল মুর্শিদ কুলিকা নাম, হুম হুম। এরই রাজত্বগত এরই নির্মাণে এই মসজিদটা হয়েছিল, মানে প্রতিষ্ঠিত হয়েছিল। যে মসজিদটা মানে নির্মাণ করা হয়েছিল নামাজ পড়ার উদ্দেশ্যে, বাট একদম। তুমি হচ্ছে যেটা বললা যে এখানে একটা শুয়োর আসছিল নাকি হ্যাঁ। সামথিং, যেটা এই মসজিদের মধ্যে দিয়ে হাঁটা চলাফেরা করছিল, সেই তখন থেকে আর মানে মসজিদটা আর চালু করা হয়নি। তবে এই দেখা যাচ্ছে আশেপাশে যে মসজিদটা এখনো ফুলফিলভাবে আসলে নির্মাণ করা হয়নি। না, সে এগুলো হয়ে সেভাবে গেছিল, হয়ে এগুলো গেছিল। পুরোপুরি হয়ে গেছিল, এগুলো সব অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এখন অনেক আচ্ছা আচ্ছা, দিনের তো। অনেক দিনে তৈরি মসজিদগুলো। এই সিঁড়ির নিচে কথিত আছে যে এখানে মুর্শিদ কুলি খাঁর কবর দেওয়া আছে। তিনি বলেছিলেন যে আমার কবর দেওয়ার পরে আমার পাপ মুছানোর জন্য যে যত পারেন তার কবরটিতে যদি পা রাখেন সে শান্তি পাবে, তার আত্মা শান্তি পাবে। এই সেই সিঁড়ি যার নিচে এখন পর্যন্ত শুয়ে আছে মুর্শিদ কুলি খাঁ। ওকে, এরা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কবর। দেখা যাচ্ছে যে সিঁড়িটি দেখিয়েছিলাম সেই সিঁড়িটির নিচে এই মুর্শিদ কুলি খাঁর কবর দাফন করা হয়েছে। বৃদ্ধাবস্থায় মুর্শিদ কুলি খান তার সমাধি একটি মসজিদের পাশে হোক এই ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি মসজিদটি নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফরাজ খানের উপর ন্যস্ত করেছিলেন, যিনি ছিলেন একজন কারিগর। টেরাকোটা সেই ইট দিয়ে তৈরি এই মসজিদটি এখনও সেভাবে পড়ে আছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমরা যারা বাংলাদেশে আসি তো অবশ্যই এখানে আসবো ঘুরতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন কাটরা মসজিদ, এটা অবস্থিত মুর্শিদাবাদে। সো অবশ্যই এই কাটরা মসজিদটা দেখতে আসবেন আপনারা, আপনাদের কাছে ভালো লাগবে। চুল, হুম। মানে অনেক কিছু দিয়ে চুল, ইটের কুচি, সাদা বালু সব কিছু দিয়ে এটা প্লাস্টার করা। আচ্ছা আচ্ছা, কোনো না দরকারই এসির নেই। কোনো দরকার নেই আসলে। বিভৎস এখানে গরম, যতই গরম থাকুক না কেন এখানে এরকম ঠান্ডা ওয়েদারটা যেমন আমরা ফিল করছি একটা ঠান্ডা, ঠিক আছে, এটা থাকবেই। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে এটা এমন ভাবেই তৈরি করা আছে। তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন বেরিয়ে পড়লাম আমরা কাটরা মসজিদ থেকে। এখন যাব কোথায় অনেক আমরা? আমরা এখন যাব কাঠগোলার বাগান। আচ্ছা আচ্ছা, দেখা যাক। ওদিকটা গেল না, ওদিকটা চলো তাহলে উঠি, যাচ্ছি এখন। এখন কাটরা মসজিদ দেখা শেষ করে কাঠগোলার বাগান বাড়ি দেখতে যাচ্ছি। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। A few moments later. সো এখন চলে আসলাম কাঠগোলার বাগান বাড়ি দেখতে। এই কাঠগোলার বাগান বাড়িটি তৈরি হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। জাহান কোষা কামান কাটরা মসজিদ দেখার পরে মুর্শিদাবাদের আরেকটা দর্শনীয় স্থান, যেটা কিনা কাঠগোলার বাগান বাড়ি। এখানে অনেক কিছু ইতিহাসে জড়িয়ে আছে। সো আজ ভেতরে ঘুরবো এবং তার সাথে সাথে দেখতে থাকবো কাঠগোলার বাগান বাড়ি। মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় স্থান হাজারদুয়ারি প্রাসাদ থেকে 4 কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগান বাড়ি। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করারই মতো। জায়গাটির নাম কেন কাঠগোলা হয় তা নিয়ে দুটি মত প্রচলিত। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটি বড় নবহত গেট, তার সামনে রাস্তা চলে গিয়েছে। লোকে বলে যে এই রাস্তার দুই পাশে ছিল কাঠের গোলা, আর সেখান থেকে এটার নাম হচ্ছে কাঠগোলা। সো পার পারসন এখানে 30 রুপি করে পার হেড। যে টিকিট টিকিট নিয়েছি আমরা, কিন্তু ফিরি ফিরি যাচ্ছি না অবশ্য, হ্যাঁ। টিকিট দিয়ে দিছি। গাইড লাগবে না, লোকাল ছেলে। এটা কি লাগবে? আমার পার্টনার রাশিবুল এখন ভিডিও করতেছে।
এই বাগান বাড়ি ফুলের জন্যও বিখ্যাত ছিল। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। আর হ্যাঁ, অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা। আচ্ছা আচ্ছা, এটা জল আছে এখন, ঠিক আছে, এটা সবসময় এরকম জলেই ভর্তি থাকে। এটা কি এটা? এটা সুড়ঙ্গ রাস্তা, গঙ্গার সাথে মনে আছে। এটা আমার যত সুন্দর গঙ্গার যখন কেউ যদি হচ্ছে অ্যাটাক করতো তখন এই রাস্তা দিয়ে বেরোয় যেত। এটা ওই একটা এটা ব্রিজ হচ্ছে আছে, একটা ব্রিজ আছে। আচ্ছা, আচ্ছা। ওটা অনেক দূর ব্রিজটা। আমার যত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বাগান বাড়ি। এখানে ঢুকতে হলে অবশ্যই 30 টাকা আপনাকে পে করতে হবে। এবং আর নবাব এখানে আসলে কি করতে আসতো? এখানে এক কথায় বিশ্রাম করতে এখানে আসতে হতো। বিশ্রাম করতে মানে কেন এত দূর শান্তি আসবে? তার কি আশেপাশে কোনো বিশ্রামের জায়গা ছিল না? বিশ্রামের জায়গা থাকলেও বলতে গেলে একটা ওদের মধ্যে একটা থাকতো না, আতঙ্ক থাকতো না, হ্যাঁ, এই হ্যাঁ, জায়গাটা ওরা অ্যাকচুয়ালি সেফ মনে করতো। আচ্ছা আচ্ছা। একসময় এই বাগান বাড়িতে নিয়মিত জলসা হতো। নবাব ও অভিজাতদের যাওয়া আসা ছিল এখানে। ইংরেজরাও এখানে আসতেন। মুর্শিদাবাদের ব্রিটিশদের ক্ষমতা লোভের ষড়যন্ত্রেও এই বাগান বাড়ি জড়িয়েছিল। বাগানের ভিতরে একটি সুড়ঙ্গ পথ আছে যা ভাগীরথীর সাথে যুক্ত। ওই গোপন জগৎ শেঠদের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায়। এখানকার প্রাসাদ সংগ্রহশালা, বাগান, আদিনাথ মন্দির, চিড়িয়াখানা, বাঁধানো পুকুর, গোপন সুড়ঙ্গ, মসজিদ দেখতে প্রচুর মানুষ ভিড় করে। এখানে হচ্ছে যারা বাজি তারা নৃত্য করতো এখানে আসলে এই জায়গাটিতে। সো কাঠগোলা বাগান বাড়ি মূলত দেখতে হলে আপনাকে গেটে হচ্ছে 30 রুপি পে করে এন্ট্রি করতে হবে। সো বাড়িটি দেখার জন্য আলাদাভাবে আপনাকে 50 রুপি পে করতে হবে। আর বাড়ির মধ্যে কোনো ধরনের ভিডিও অ্যালাও না, যে কারণে আসলে আমি ভিডিওটি করতে পারি নাই। কাঠগোলা বাগান বাড়ি দেখতে এসে পাশে একটি চিড়িয়াখানা দেখতে পাবেন, যেখানে নানা ধরনের পশু পাখি এখানে সংরক্ষণ করা হয়েছে। সো চাইলে আপনারা এই পাশাপাশি এই চিড়িয়াখানাটির পশু পাখিকেও দেখতে পারেন। A few moments later. সো মুর্শিদাবাদে অনেক ধরনের দর্শনীয় স্থান রয়েছে ঘুরে দেখার জন্য। এখন আসলাম মুর্শিদাবাদের বড় একটা পার্ক দেখতে, যার নাম মতিঝিল পার্ক। গেটে ঢুকতে হলে তোমাদেরকে 30 রুপির একটা টিকিট পারচেজ করতে হবে। আর হ্যাঁ, এই যে ম্যাপটা দেখে তোমরা ডেস্টিনেশনে যেতে পারো। छोड़ो सनम मुझको तुम छोड़ो सनम ये तुम क्या कर रहे हो रास्ते पे। এখন আমাদের হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি আজকে নতুন নিউ মতিঝিল পার্কে। হুম, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই মতিঝিল পার্কের ভিতরে এন্ট্রি করে নিয়েছি অবশ্য। তো টিকিটের প্রাইস কত আপনাদের- ছিল এখানে? টিকিটের প্রাইস আপনার 30 টাকা। আচ্ছা আচ্ছা। 30 টাকা প্রাইস ছিল। তো আমরা 5টা টিকিট কেটেছি, হুম 150 টাকা নিয়েছে। হুম। তো 150 টাকা দিয়ে আমরা টিকিট কেটে কি দেখবো? অবশ্য আমরা এই পার্ক দেখবো। আচ্ছা। পার্কের ভিতরে নিত্য নতুন আরো অনেক কিছু হবে হয়তো, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, আরো অনেক। পার্কের পরিবেশটা খুবই সুন্দর। দিনের বেলা হলে আরও সুন্দর করে দেখানো যেত, কিন্তু আজকে সময় স্বল্পতা কম কারণে আসলে সব দেখানো যাচ্ছে না। টিমের নাম জনি ভাই। জনি ভাই। পার্কে এসে আপনারা এই থাকার জন্য এই কটেজগুলো দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনারা চাইলে থাকতে পারেন। এই ঝিলের পানি জীবনে মরবে না, কোনো কোনো কিছু নাই। আই থিঙ্ক কানেক্টেড আছে। কানেক্টেড আছে, কেমন আছে বলে যে নবাব সিরাজদৌল্লা কানেক্টেড করে রেখেছে, হ্যাঁ হ্যাঁ। এইভাবে কানেক্টেড আছে, কেউ বলতে পারবে না কোথায় আছে। এটা তার মানে কি এই ঝিলটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সময় থেকেই কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই মাছগুলো ছাড়া কি নবাব সিরাজউদ্দৌলারই এরকম হ্যাঁ। কিছু? আচ্ছা আচ্ছা। ঘোরাঘুরি শেষ করে অনেক টায়ার্ড ছিলাম, যে কারণে আমরা সবাই মিলে বিরিয়ানি খেতে শুরু করছিলাম। সো আজকে তোমাদের কিছু কথা বলবো, যেটা আসলে না বললেই নয়, যে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে ভিডিও বানানোর আগ্রহটা হারিয়ে ফেলবো। আর তাই তোমরা ভিডিও দেখার পাশাপাশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি গ্রো করতে হেল্প করো। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। নেক্সট ব্লগে অনেক কিছু আসতেছে, সো বি রেডি ইয়োরসেলফ।